Welcome to URL Unzip, Reboot, and Leave, a podcast about the psychology that moves us. Through real conversations with thinkers, doers, and seekers, we explore how we adapt, evolve, and find meaning. So let's unzip, reboot, and leave. তাহলে নন্দিনীদি আমরা প্রথম বিষয়টাতে আসি, যেটা হচ্ছে ইন্ডিয়ান প্যানেল কোড, যেটা চেঞ্জ হয়েছে বিএনএস। আপনি একটু প্রথমে বলুন যে এই সাবস্ট্যান্টিভ ক্রিমিনাল ল, যেটা মানে হোয়াট ইজ ক্রাইম বা পানিশমেন্ট, এই জায়গাটা যে চেঞ্জ হয়েছে, বেসিক কি জানা উচিত একটা নর্মাল লোকের জন্য? দেখুন, প্রথম আমি যেটা বলি যে আমি এই কাজ এত বছর করতে এসে যেটা দেখলাম, সাধারণ মানুষ, বিশেষ করে না পুরুষ মানুষ এবং তাদের পরিবার, আমাদের যে কনস্টিটিউশন কিচ্ছু জানেন না তার সম্পর্কে। আগে যেটা আইপিসি সিআরপিসি ছিল, এখন বিএনএস বিএনএসএস হয়েছে। শুধু পুরুষ মানুষ তাদের পরিবার কেন বলবো, ধরুন আমাদের যে এন্টায়ার মিডিয়া, নামি লয়ার বা তাদের সঙ্গে কাজ করেন তাদের কথা আলাদা, কোর্টে হয়তো ছুটে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন, তারা নিজেরাও কতটা অ্যাওয়্যার যে এইগুলো চেঞ্জ হয়ে এগুলো হলো। আপামর জনসাধারণ তো বটে, এই যে ধরুন যারা বড় বড় কোম্পানির মাথায় বসে আছেন, বড় বড় চাকরি করছেন, আইটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোম্পানির সিইও, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনের ডিন, তারা কজন জানেন এখন পর্যন্ত যে আমরা আইপিসি সিআরপিসি থেকে বিএনএস বিএনএসএস হলাম? 2 বছর হবে কিন্তু এই জুলাইতে। আপনাকে আমি একটা মজার গল্প বলি। সেদিন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন নাগাল্যান্ড ইউনিভার্সিটি থেকে, মানে মাস্টার্স করছেন সোশ্যাল ওয়ার্ক নিয়ে এই সমস্ত ছেলেমেয়েরা, সঙ্গে তাদের একজন এইচওডি। কেমন তাদের সঙ্গে বিভিন্ন রকম কথা বললাম। ওনারা তো ওই ছেলেমেয়েরা, ওরা দেখবেন নর্থ ইস্টের ছেলেমেয়েরা এমনি একটু লাজুক হয়, এমনি একটু আস্তে আস্তে কথা বলে, খুবই ভদ্র এবং সভ্য। ওদের সঙ্গে খানিকক্ষণ কথা বলার পর আমি জিজ্ঞেস করছিলাম তোমরা কি কি কাজ করো, যেহেতু সোশ্যাল ওয়ার্ক বলে আমার ইন্টারেস্ট একটু বেশি। ওরা বলছিল আমরা গ্রামে যাই, বিভিন্ন করি। কিন্তু আমি প্রথম কথা যেটা দেখলাম যে ওদের সোশ্যাল ওয়ার্কের কনসেপ্টটাই এখনো ক্লিয়ার নয়। মানে আমরা না এখনো সোশ্যাল ওয়ার্ক বলতে বুঝছি গ্রামে যাওয়া, কম্বল বিতরণ করা, ব্লাড ডোনেশন, খিচুড়ি খাওয়ানো, এই জায়গায় আমাদের সোশ্যাল ওয়ার্কের কনসেপ্ট। পেন্সিল বক্স, জিনিসপত্র দেওয়া, এটা কিন্তু সোশ্যাল ওয়ার্ক নয়। সোশ্যাল ওয়ার্ক ইজ আ গ্রাউন্ড রিয়ালিটি। আপনার পাড়ায় 10টা বাড়িতে কি প্রবলেম আছে, সেটা মহিলাদের প্রবলেমও হতে পারে, শিশুদের প্রবলেম হতে পারে, সিনিয়র সিটিজেনদেরও হতে পারে, পুরুষ মানুষেরও হতে পারে, ইভেন ট্রান্সজেন্ডারদের প্রবলেম, সেক্স ওয়ার্কারদের প্রবলেম, ইভেন আপনার বাড়ির যে গৃহ সহায়িকা তাদের প্রবলেম। এগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। তাদের প্রবলেমটাকে জানা, তাদের প্রবলেমের সঙ্গে থাকা, সত্যি কজন আছেন, সত্যি কজন জানেন? হুম। আমি ওদের জিজ্ঞেস করছিলাম, ওরা কিছু জানে না। এবার আমি ওদের জিজ্ঞেস করতে শুরু করলাম, এই যে ভারতবর্ষের কনস্টিটিউশন, তোমরা কিছু জানো? সব ব্ল্যাঙ্ক। মনে হচ্ছে কনস্টিটিউশনের নামটাই আমার মুখে প্রথম শুনলো। তারপরে আমি ওদের জিজ্ঞেস করলাম যে আইপিসি সিআরপিসি সম্বন্ধে এনি আইডিয়া? সবাই ব্ল্যাঙ্ক। আইপিসি সিআরপিসি থেকে যে বিএনএস বিএনএসএস হয়েছে, এনি আইডিয়া? আরো ব্ল্যাঙ্ক। তারপরে আমি ওদের বললাম যে আচ্ছা, আপনাদের তো কাজ হওয়া উচিত ধরুন নাগাল্যান্ডের হাইকোর্টে ভিজিট করা, বা নাগাল্যান্ডে যদি দুটো দুটো ডিস্ট্রিক্ট কোর্টও থাকে সেখানে যাওয়া রেগুলার, মানে তাদের কি কি সমস্যা ওখানে, কিরকম ভিকটিমস আসছেন, মেয়েদের সমস্যা বেশি না ছেলেদের সমস্যা বেশি, নাকি বাচ্চারা আসছেন, নাকি সিনিয়র সিটিজেনরা আসছেন, উকিলদের সঙ্গে কথা বলা, বার কাউন্সিলে যোগাযোগ করা, এগুলো। নাগাল্যান্ডে যত পুলিশ স্টেশন আছে সেখানকার সঙ্গে রেগুলার যোগাযোগ রাখা, যে তাদের কোনো প্রবলেম হলে বলা যে আমরা সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরাও থাকতে চাই আপনাদের সঙ্গে। হতে পারে হিউম্যান ট্রাফিকিং, সে নারীও হতে পারেন পুরুষও হতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করা। ওরা না, বিশ্বাস করুন গৌতমরা, পুরো ব্ল্যাঙ্ক। মানে আমি না ওদের মুখগুলো দেখছিলাম, ইভেন ওদের এইচওডিরও, যে ওরা কোনোদিনও ভাবেইনি, মানে জানে না যে এগুলো হতে পারে। আলাম এই কাজ যদি না হয়, আমি বললাম যে আপনারা যদি এগুলোই না জানেন তাহলে আপনারা সোশ্যাল ওয়ার্ক কি করে করবেন? আপনারা তো এখান থেকে বেরিয়ে এক্সপেক্ট করেন কোনো এনজিও তে কাজ করবেন, কোনো কর্পোরেটে যাবেন, কেউ কোনো পলিটিক্যাল পার্টিতেও ঢুকতে পারেন। তো এই কানেকশন যদি আপনাদের না থাকে, আপনারা কি সোশ্যাল ওয়ার্ক করবেন? তো একটা সোশ্যাল ওয়ার্কের মূল ভিত্তি কিন্তু এগুলোই, যে কোর্ট, পুলিশ, এই সমস্ত বিভিন্ন, বা আপনাদের ওখানে যারা যারা এনজিও আছে তাদের সঙ্গে গিয়ে যোগাযোগে করা। তো তখন আমি ভাবলাম এটা একটা ছোট ছবি, এখানেও হয়তো তাই দেখবেন। সব জায়গায় বড় বড় সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা হচ্ছে, সব হচ্ছে, সবটাই থিওরি। কিন্তু সোশ্যাল ওয়ার্ক একটা এমন সাবজেক্ট দাদা, যেটা কিন্তু থিওরি করছে কিছু হবে না, যেটা কিন্তু একটা টোটাল গ্রাউন্ড রিয়ালিটিতে থাকতে হবে, প্র্যাকটিক্যালি থাকতে হবে। যেটা আজকে আমরা এত বছর করে বুঝেছি। আমি আজকাল একটা কথা দেখবেন খুব বলি, যে আমি এই পুরুষ মানুষের কাজ করতে এসে দেখলাম ভারতবর্ষে কিন্তু মেয়েদের জন্য কোনো কাজ হয়নি 79 বছরে। এত প্রকল্প, এত ভাতা, এত ওমেন্স কমিশন, এত এনজিও, এত দপ্তর মেয়েদের জন্য, কিন্তু মেয়েরা কিন্তু যে অন্ধকারে সে অন্ধকারেই রইলেন। 30% হয়তো প্রিভিলেজ আমাদের মতন,
মুখে সব আলো, কিন্তু মেয়েরাও কিন্তু কিছু পাননি। আমি কেন বুঝছি, কারণ আমি এই কাজটা মাটিতে নেমে করছি তাই। আমি বিভিন্ন মেয়েদের কলেজে লেকচার দিতে যাই তাই। আমাকে আদ্যান্ত মেয়েদের কলেজেও লেকচার দিতে নিয়ে যাওয়া হচ্ছে তাই। আজকে আমি বুঝতে পারছি মেয়েদের জন্য সত্যি কিছু কাজ হয়নি। বহু মেয়েদের এনজিও, সরি ফর মাই ওয়ার্ডস, ফান্ড আসে প্রচুর, ফুলে ফেপে বড়লোক হয়েছে, অনেকে ব্যক্তিগতভাবে হয়তো হয়েছে, কিন্তু মেয়েদের জন্য যে সত্যি কাজ, সব মেয়ে ভালো আছেন, সব মেয়ের মুখে আলো। এবং এটা আমাদের সারা পৃথিবীতে বুঝতে হবে, মেয়েদের একমাত্র প্রবলেমই কিন্তু রেপ হওয়া বা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়া নয়। তার বাইরেও মেয়েদের অনেক প্রবলেম আছে। সেটা আমরা কেউ এড্রেস করছি কি? কেউ করি, কেউ করি না। পুরুষ মানুষের কি প্রবলেম আছে সেগুলো আমরা জানি, আমাদের মতো করে কেউ জানেন না। কিন্তু তার জন্য তো কোনো লও কোনো দেশে নেই, কোনো কিছুই নেই। সেসব তো ছেড়ে দিন, আমরা তো সেই নিয়ে কথা বলার চেষ্টা করছি সারা পৃথিবী জুড়ে। কিন্তু মেয়েদের জন্য কি সত্যি এড্রেস করা হচ্ছে তাদের যা যা প্রবলেম আছে? আমি আপনাকে বলি বাংলারই একটা কথা, যে বাংলায় যারা ধরুন আমাদের মানে হোম হেল্পার, যারা বাড়িতে যারা কাজ করেন, তাদের একটা অর্গানাইজেশন বানানো হয়েছিল, সেটা রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেল। আমার খুব জানতে ইচ্ছে করে, বাংলায় যারা মেয়েদের নিয়ে কাজ করেন তারা কেউ তার খবর রাখেন? আমি রাখি, কারণ আমি তাদের সঙ্গে কিছুদিন আমার যোগাযোগের সৌভাগ্য হয়েছিল, এবং তারা যে কি স্মার্ট, তারা যে কিভাবে লড়াই করছেন, তাদের মেয়েদের, ছেলে মেয়েদের কিভাবে পড়াশোনা করাচ্ছেন আমি একটু হলেও জানি। তাদের কিন্তু রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে গেল, তো খবর রাখলেন? আজকে বিভিন্ন সেক্টরে যে মহিলা শ্রমিকরা, তাদের কথা কেউ জানেন না। তারা কি কষ্ট করে তাদের জীবনে এক থালা ভাত আর একটা কাপড়, বা বছরে দুটো কাপড়ের বাইরে তারা মনে করেন ওটাই বোধহয় বিরাট পাওয়া জীবনের। তো তাদের কথা কিন্তু কেউ ভাবেন না। তো এটাই বলতে চাইছি যে আপনি গ্রাউন্ডে নামলে তবেই কিন্তু জানতে পারবেন সবকিছু। সিনিয়র সিটিজেনদের জন্য কিছু ভাবা হয় না। নিশ্চয়ই একটা একটা অনেক কিছু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কতটা একলা, তারা কতটা অসহায়। কারণ আমার এখানে অনেক সিনিয়র সিটিজেন আসেন, তাদের কথা কেউ ভাবে না। ইভেন বাচ্চাদের জন্য বা কি ভাবা হয় আপনি বলুন তো? কিছু ভাবা হয়েছে? এই যে ছেলে মেয়ে বাচ্চা যে কত হারিয়ে যাচ্ছে প্রত্যেকদিন, সেদিন একটা পড়লাম স্ট্যাটিস্টিক্স, দিল্লিতেই প্রত্যেকদিন প্রায় 54 মানুষ নিখোঁজ হয়ে যান। মেয়ে নয় কিন্তু, মানুষ। তার মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ আছেন, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে সবাই আছেন, মহিলাও তো আছেন। প্রত্যেকদিন 54 ডেডস নিখোঁজ হয়ে যাচ্ছে। আর আমরা কি করছি? একটা ফিল্মের প্রমোশনের জন্য মিথ্যে কথা বলে লোককে ফেক নিউজ করছি যে এত মেয়েরা নাকি নিখোঁজ হয়ে যাচ্ছে দিল্লি বোম্বে থেকে, কিনা সেটা পরে জানা গেল একটা ফেক প্রচার, একটা ফিল্মের প্রমোশনের জন্য। বলুন তাহলে আমরা কোথায় বসে আছি? তাহলে বলুন আমাদের এক্সাক্ট মাইন্ডসেটটা কি? তাহলে আমাদের দেশে লোকে আর খবর কি করে রাখবে বলুন? আইপিসি সিআরপিসি থেকে বিএনএস বিএনএসএস হচ্ছি, তার জন্যই বা গভর্নমেন্টের অ্যাওয়ারনেস প্রোগ্রাম কোথায়? এটা তো প্রোগ্রাম হওয়া উচিত না, যে আমরা এটার থেকে এটা এলাম। গভর্নমেন্ট থেকে তো প্রত্যেক স্টেটে স্টেটে, ব্লকে ব্লকে সব জায়গায় এই প্রোগ্রাম হওয়া উচিত। ইভেন সব কর্পোরেটে হওয়া উচিত, কারণ এর মধ্যে তো কর্পোরেটেরও অনেক রুলস আছে। শুধুই তো একটা রুল শুধু ওমেন মেন নিয়ে হয় না, বহু কর্পোরেট রুলসও আছে। সবার তাহলে হওয়া উচিত তো। সবাই কি ম্যান্ডেটারি করেছেন, মানে গভর্নমেন্ট থেকে কি ম্যান্ডেটারি করেছেন যে কর্পোরেটে, স্কুলে, কলেজে, সব জায়গায় এগুলো হওয়া উচিত? সব ফ্যাক্টরিতে, সব জায়গায় এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে হবে গভর্নমেন্টের তরফ থেকে। গভর্নমেন্টের যে এইচআরডি ডিপার্টমেন্ট বলুন বা ল ডিপার্টমেন্ট বলুন, তাদের থেকে তো এটা হওয়া উচিত ছিল। ইভেন প্রত্যেকটা বার কাউন্সিলে, যাতে প্রত্যেক লয়ার এটা অ্যাটেন্ড করতে বাধ্য থাকেন, যত ডিস্ট্রিক্ট কোর্ট ভারতবর্ষে, যত হাইকোর্ট যা কিছু, আর সুপ্রিম কোর্টে, ওইগুলো তো হওয়া উচিত ছিল। আমরা কি এইভাবে দেশটাকে ভাবছি কেউ? আমরা কিন্তু ভাবছি না। সব চলছে আর কি, গয়ঙ্গচ্ছ চলছে। স্কুল কলেজে কেন পড়ানো হয় না, মানে এটা একটা মানে উইয়ার্ড ব্যাপার। কনস্টিটিউশন তো মাস্ট। এবং আমি হ্যাঁ। মনে করি বিএনএসএস ও পাঠ্য হওয়া উচিত স্কুল কলেজে। আমার তো একটা কথা বলুন, হ্যাঁ, আমাদের পার্লামেন্টে যে মেম্বারসরা আছেন, আমরা যাদের বিধানসভায় লোকসভায় পাঠাই, তারা কেউ জানেন আইপিসি সিআরপিসি থেকে বিএনএস বিএনএসএস হয়েছে? তারা এই ধারাগুলো কেউ জানেন? যারা দাঁড়িয়ে ওখানে আছেন, মানে আমি 10%-কে ছেড়ে দিলাম, তার বাইরে কেউ জানেন? আমার উপর রাগ করতে পারেন লোকে, আমাকে গালাগালও দিতেই পারে, কোনো কিছু আসে যায় না, কিন্তু আমার প্রশ্নটা প্রশ্ন থাকবেই। এই যে আপনাদের মাইনে বাড়ছে, এই যে আপনারা এত সুযোগ সুবিধা পান জনগণের পয়সায়, এত কিছু করেন, ফ্রিতে এত যাতায়াত, সব কিছু আপনাদের। দিল্লি ওমেন্স কমিশন শুনছি গত 6 মাস ধরে বন্ধ, এখন বোধহয় 7 মাসে দাঁড়ালো। এগুলো আমার মহিলা এনজিও টেনজিওর কাছে খুব প্রশ্ন। এবারে মানে জানলেও কিছু করার থাকে কি, হয়তো কেউ না, জানলো। করার থাকে না কেন? আমার কথা হচ্ছে যে আমার যে কোনো জিনিস বাজারে পড়া মাত্র তো আপনারা আমায় গালাগাল করেন, ট্রোল করেন সারাক্ষণ। তাহলে আমার কথা আমাকে ট্রোল করে কি হবে? আমি তো একটা আদ্যান্ত পুরুষ অধিকার কর্মী। আমি পুরুষ মানুষ, তাদের পরিবার নিয়ে কাজ করি, সেই অনুযায়ী যে যে কথা বলার হয় বলি। কিন্তু মহিলাদের উপরে খুব খারাপ কিছু দেখলে কিন্তু আমি বলি, কিন্তু আমার কথা আপনাদের তো এগুলো নিয়ে মাথা ঘামানো উচিত। আমার পেছনে সময় নষ্ট করে কি হবে? কোনো একটা ঘটনা ঘটলি, নন্দিনী ভট্টাচার্য কেন কথা বললো না? আমি তো সমাজ গুরু নই যে সব বিষয়ে আমি কথা বলবো।
কেন বলেন না? আপনাদের প্রতিবাদ প্রতিবাদ সবই কেন সিলেক্টিভ? এটা তো হওয়া উচিত না, তাই না? অনেক বিষয় আছে যেটা কিন্তু মেয়েদের পরিপন্থী হয়ে যাচ্ছে, সেগুলো ভাবুন। একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা সবাই হয়তো দেখেছেন, আমি প্রত্যেকদিন দেখে ভাবি মেয়েরা কেন এটার প্রতিবাদ করেন না। একটা বড় বিস্কিটের কোম্পানিতে খুব নামি দুজন, মানে একজন তো অতি নামি স্টার পুরুষ, আর একটি মেয়েও পরিচিত মুখ, তারা মিলে যে অ্যাডভার্টাইজমেন্টটা করছেন একটা বিস্কিটের, বলছেন আমি মারা গেলে তুমি কি করবে? প্রথমে ছেলেটি বলছে আমিও মারা যাবো, বলছে ও তাই? বলছে আসলে এত আনন্দ আমি কি করে সহ্য করবো, মানে ওনার স্ত্রী মারা গেলেও যে এত আনন্দ পাবেন উনি সেটা, সেই আনন্দ উনি কি করে সহ্য করবেন? তা মেয়েদের তরফ থেকে কোনো প্রতিবাদ দেখি না তো। মানে এটা খুব ভালো মেয়েদের জন্য। আপনারা কেউ বোধহয় খেয়ালই করেন না এগুলো। আপনাদের তো উচিত সেই কোম্পানিতে বা অ্যাডভার্টাইজিং কন্ট্রোল ইয়েতে আজকিতে আপনাদের প্রতিবাদ লেখা উচিত, তো চিঠি মেল করা উচিত। আমরা কিন্তু লিখি এরকম কিছু হলেই সঙ্গে সঙ্গে পুরুষ মানুষকে অবমাননা করে। তা আপনারা লেখেননি কেন এখনো? সেও কিন্তু একটা আদ্যান্ত পুরুষ অধিকার কর্মীকে বলে দিতে হচ্ছে যে আপনারা লিখুন, এটা আপনাদের অপমান করা হচ্ছে। এগুলো মানে হ্যাঁ, অ্যাবসলিউট প্রেজুডিস বা বায়াসড আর কি, একদম ওই জায়গা থেকে আসছে। তো তাহলে এই যে ক্রাইমটাকে কি এখন একটু অন্যভাবে দেখা হচ্ছে, নাকি এক্সাক্ট কি ঘটছে ব্যাপারটা? আগেও আইপিসি তে ছিল না এরকম না, এবং বিএনএস আসার পরে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটাতে কিন্তু আপনি বুদ্ধি করে চললে আপনি কিন্তু প্রোটেক্ট করতে পারেন, মানে পুরুষ মানুষকে বলছি। কিন্তু তার আগে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি যে প্রশ্নটা গিয়ে করতে পারবেন, কেমন? আজকে কিন্তু কোথাও বলে দেয়নি থানাতে মেল আপনারা পুরুষ মানুষরা করতে পারবেন না। সবাই করতে পারেন, কিন্তু পুরুষ মানুষ কি করতে চান? আজকে থানায় গিয়ে ধরুন আপনার মাও সঙ্গে গেছেন, কোনো পুলিশ অফিসার আপনার মাকে যা নয় তাইও বলে অপমান করছে, তা আপনারা কি আপনার মায়ের তরফে কখনো মেলটা করেছেন হিউম্যান রাইটস এ বা ওমেন্স কমিশনে? করেন আপনারা যে আমার মাকে এরকম ভাবে অপমান করা হয়েছে, বা মার একটা মেল আইডি ক্রিয়েট করে তার মেল আইডি থেকে করেন আপনারা? আপনাদের এগুলো কিন্তু অধিকার, আপনারা কিন্তু কোথাও কিন্তু বলেনি কেউ যে না না এটা তো আপনি করতে পারেন না। বারবার আমরা যেটা বলি যে আজকে আপনাকে যদি মারধর করা হয়, আপনারা কিন্তু মারধরের যে একটা ধারা আছে, আগে 323 ছিল, এখন 115/2, আপনি তো করতে পারেন এটা। যেটা মানে আপনার জন্য মানে 498 যেটা ছিল আগে, এখন 85, সেটা নেই বলে আপনি থানায় গিয়ে কমপ্লেন করতে পারবেন না। এই মারধরের ধারা এটা তো কেউ কোনোদিনও বলে দেয়নি। তা কেন করেন না আপনারা? বা এই করতে পারেন ব্যাপারগুলো তো। শুরু হলে তো মানে সেই মানে ভয় পাওয়াটা তো সেই পুলিশ থেকেই শুরু হয়ে হ্যাঁ, যায়, তাই না? ধরুন আজকে যে 35 এর যে নোটিশ, আগে যেটা 41 ছিল, এই নোটিশটা তো একটা গভর্নমেন্টের জিনিস, এটা আপনাকে দেওয়ার জন্য কিন্তু কোনো পুলিশ অফিসার টফিসার আপনার কাছ থেকে টাকা চাইতে পারেন না। যদি চান আপনি কিন্তু মানে যথাযোগ্য অথরিটির কাছে মেল করতে পারেন। আপনারা করেন, আপনারা ভয়ে কুকুরে সেই টাকাটা দেওয়ার জন্য পাগল হয়ে যান। কারণ আপনি দেখেছি পুরুষ মানুষ এবং তাদের বাড়ির একটা টেন্ডেন্সি যেন তেন প্রকারে কি করে এটার থেকে মুক্তি পাবে। আমি সবাইকে একটা কথা বলি জানেন, এই চুপ চুপে কিছু কাজ হবে না। সমস্যার মুখোমুখি কিন্তু দাঁড়াতে হবে, তাদের ঝামেলা হবে, অশান্তি হবে, অনেক কিছু হতে পারে, কিন্তু যদি প্রবলেম ফেস না করেন তাহলে কিন্তু প্রবলেম মিটবেও না। ওনাদের আমি একটা টেন্ডেন্সি প্রায় সবার দেখতে পাই, 10% হয়তো এর মধ্যে পড়েন না, বলে না দিদি লড়বো, কিন্তু 90% কি ভাবেন বলুন তো দাদা? ভাবেন পুলিশেও যাব না, কোনো ঝামেলা করবো না, কোনো লড়াইতে যাব না, লিগাল কিছুতে যাবো না, চুপে চাপে মিটে যাবে, কেউ যেন জানতে না পারে। আরে কে কি বলবে, অফিসে কি বলবে, পাড়ার লোক কি বলবে? আরে মশাই, আপনার চাকরি না থাকলে আপনার পাড়ার লোক কি আপনাকে একতলা ভাত দেবে? নাকি আপনার চাকরিটা চলে গেলে অন্য কলিগরা এসে আপনার বসকে বলবে না না দাদা ওর চাকরিটা খাবেন না? খুশি হবে অনেকে। তাই আপনার লড়াই তো আপনারই লড়াই, আমরা সাজেশন দিতে পারি, বুদ্ধি দিতে পারি, আমাদের মতো আরো কিছু সংস্থা যারা আছে তারা পাশেও থাকতে পারে, কিন্তু লড়াই তো আলটিমেটলি আপনাদের। সেই সাহস যদি আপনারা না করতে পারেন, যে লয়ারই বা কি করবে, আইনি বা কি করবে, এরকম আমাদের মতো সংস্থারাই বা কি করবে? যদি সুযোগ আপনারা নিতে না চান, আছে কিন্তু সুযোগ, একদম নেই কিন্তু বলা যাবে না, কিন্তু আপনারা নিতে চান না তো। আপনারা কি চান? একটা মিউচুয়াল সেটেলমেন্ট, লাখ লাখ টাকা দিয়ে। কেন চান? ভাবেছেন এটা থেকে বেরিয়েই যদি আরেকটা বিয়ে করতে পারি। সেখানে আমার একটা খুব ক্লিয়ার কোয়েশ্চেন, পরের বিয়েটায় গিয়ে যদি আবার এরকম সেটেলমেন্ট করতে হয় আপনার কত টাকা আছে, এবং তার সম্ভাবনা কিন্তু বেশি, কারণ পরের স্ত্রীর কাছে এই খবরটা তো পৌঁছবে, এবং তিনি আপনাকে প্রত্যেক মুহূর্তে বলবেন ওই তো তোমরা তো টাকা দিয়ে ছাড়া পেয়েছো, মানে তোমাদের প্রবলেম আছে। এবং ওনার মাথায় কিন্তু এটা ঢুকে যাবে যে তার মানে আমি চাইলে আবার কিন্তু এরকম জিনিস করতে পারি, আবার আমিও টাকা পাবো। আপনাদের মাথায় এগুলো আসেই না। আপনারা যেন তেন প্রকারেণ টাকা দিয়ে মুক্তি চাইছেন। কবে এই বুদ্ধিগুলো আপনাদের হবে কিনা, কিন্তু কারোর মধ্যে লড়াইয়ের মনোভাব আপনাদের তৈরি হচ্ছে না, যে আমি যদি অন্যায় না করে থাকি আমি একটাও টাকা কেন দেবো? কেন দেবো আমি? আমি লড়বো, এটা হুম। কেন নেই আপনাদের মধ্যে?
মানে এই লড়াইটা কি, যার কিছু ক্ষেত্রে পয়সা, কিছু ক্ষেত্রে সময়, কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা, সব রকমই তো ব্যাপার থাকে। সময় কিন্তু লাগবে। দেখুন, আপনারা যদি ভেবেছেন আজকে হয়ে যাবে তারপরে কালকে, অনেকে যদি ডিভোর্স ফাইল করতে করুন, কিন্তু এটা মাথায় রাখবেন, ভারতীয় আইন ব্যবস্থা কিন্তু আপনি আজকে ডিভোর্স করলে কালকে নাও পেতে পারে, পাবেনও না। 10 বছর চলছে, 15 বছর চলছে, এরকম আছে। কোথাও স্ত্রী ভাবছেন ডিভোর্স দেবো না, আবার অনেক জায়গায় মেয়েরাও কিন্তু ঘুরছেন, স্বামী ভাবছেন একদম দেবো না, দিলে যদি আবার বিয়ে করে। এরকম পুরুষ মানুষ নেই নাকি? বহু আছেন। বহু নারীও আছেন যারা সারাটা জীবন নষ্ট করে ফেললেন, অথচ দুজনেই যদি দিয়ে দিতেন হয়তো দুজনের একটা ভালো জীবন। সেকেন্ড বিয়ে ভালো হয়নি এরকম কি নেই নাকি? অনেক ভালো বিয়ে আছে, কিন্তু দুজনেই ভালো জীবন কাটাতে পারতেন। একজন হয়তো স্ত্রীর বা জন্য পারলেন না, বিয়ে একজন স্বামীর বা জন্য বিয়ে পারলেন। করতেই হবে এরকম ব্যাপার নেই, মানে দুজনে আলাদা হ্যাঁ, হয়ে ভালো, সিঙ্গেল ভাবেই কাটতে হ্যাঁ, ফ্রি পারতো। লাইফ কাটাতে পারতেন, কেউ দিলেন না। স্বামীও এরকম অনেক আছেন যে দিলেন না, ভুগে মরুক আর দেবই না যদি আবার বিয়ে করে। এরকম অনেক স্বামীও আছে। কাজে নারী পুরুষ উভয় এরকম মানে একটা বিচ্ছিরি জীবন কাটাচ্ছেন, জুড়ে রইলেন। কিন্তু আমার কাছে কথা, এটা মাথায় নিয়ে হাঁটবেন কিন্তু, যে আপনি ডিভোর্স ফাইল করলেই আপনি পাবেন। অনেক ছেলের বাড়ি আমাদেরকে এসে বলেন, আমার দেখুন এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছে, আমরা এখানে পরামর্শ দিতে পারি না। কারণ এটা মাথায় রাখবেন, কতগুলো জিনিস মাথায় রাখবেন। আপনি ডিভোর্স ফাইল করার পরে আপনার ওয়াইফ কিন্তু আপনার বাড়িতে চলে আসতে পারে, যদি ডিভোর্সটা না হয়। কারণ এটা তার আইনগত অধিকারের মধ্যে পড়ে। আপনার 498 এ করা বউ তো যে কোনো দিন আপনার বাড়িতে এসে উঠতে পারে। এগুলো তো তার অধিকারের মধ্যে পড়ে। এগুলো আপনারা বোঝেন, আপনারা ভাবছেন একটা ডিভোর্স ফাইল করে দিলেই হলো, আমি পেয়ে যাবো কালকেই, ব্যাস ঝামেলা। না না, এরকম নয়। 2 বছরেও কেউ পাচ্ছেন, 1 বছরেও পাচ্ছেন, আবার 10 বছর ধরে, 15 বছর ধরে ঘুরছেন, এরকম মানুষই তো আছেন। এবার এই 10 বছর 15 বছর ধরে যারা ঘুরছে, সেটা কি তাদের চিন্তা ভাবনার ক্ল্যারিটি কম বলে হচ্ছে, নাকি না সিস্টেমের না, না, প্রবলেমের আমি জন্য? আপনাকে কি বলছি, আজকে আপনি একটা ডিভোর্স ফাইল করলেন, এবার আপনার ওয়াইফ আপনাকে ডিভোর্স দেবেন না, তিনি উপস্থিতই হচ্ছেন না, অনেক ঝামেলা আছে। আচ্ছা। তার ইচ্ছে নয় তিনি ডিভোর্সটা আপনাকে দেবেন, কারণ সেক্ষেত্রেও নানান পদ্ধতি আছে। আপনার লয়ারটি কেমন তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই আগে যেমন একটা মহিলা কেস করলেই কিরকম একটা পুরুষদের হ্যারাস হওয়ার ব্যাপার ছিল, সেটা তো অনেক কমেছে। দেখুন, এখন সেটা তো একদমই নেই। আপনাকে এরকম না জানিয়ে মানে আপনি অ্যারেস্ট হবেন এটা নেই, আপনার চাকরিতে সঙ্গে সঙ্গে চলে যাবে এটা নেই, আর খালি অ্যারেস্ট হওয়ার কারণে ওই 2 দিন কাস্টাডিতে থাকলে আগে সরকারি চাকরিতে একটা ঝামেলা করতে, সেগুলো তো এখন নেই। এবং আপনাকে কিন্তু নোটিশ সার্ভ না করে ডাকাও যায় না। আর আপনার বাবা মা সিনিয়র সিটিজেন, তাদের ডাকবার আগে 10 বার ভাবতে হবে। আপনাদের এই জন্য বারবার বলছি, পড়াশোনা করুন, পড়াশোনা করুন, তাহলে সব জানতে পারবেন। আমি তো সব ছেলেকে এবং তাদের পরিবারকে বলি, বিয়ের আগে অন্য খরচাগুলো যেমন করবেন, এগুলো একটু পড়ে শুনে বিয়ে করতে চান, তাহলে আপনারা কিন্তু নিজের দিক থেকে একটু স্ট্রং থাকবেন। যে মেয়েদের সংক্রান্ত আইনগুলোই পড়ুন, পড়ে এবং জেনে নিন আপনাদের কি হঠাৎ করে একটা কিছু হলে কি কি হতে পারে। আপনারা তো পড়েন না, নাচতে নাচতে বিয়ে করতে যাচ্ছেন, মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন, প্রি ওয়েডিং শুট, পোস্ট ওয়েডিং শুট, অ্যাব্রডে হানিমুন, এইসবে আপনাদের বেশি মন। কিন্তু তার আগে এগুলো একটু পড়বেন, কোনো অন্যায় নেই তার মধ্যে। আচ্ছা, বিফোর ম্যারেজ একটা কন্ট্রাক্ট বা উইল, এরকম একটা কথা চলছিল, দেখুন, সেটা আমাদের এখনো? দেশে তো এখনো প্রিন্যাপ চালু নয়, কিন্তু আমি বুঝি না কেন চালু নয়, কারণ বাঙালদের মধ্যে দেখবেন একটা জিনিস চালু ছিল, খুব পাটিপত্র। এখনো হয়তো যারা খুব অথেন্টিক বাঙালি তারা হয়তো এখনো করে। পাটিপত্র বলে একটা জিনিস কিন্তু ছিল, তাতে কিন্তু সে অনেক কিছু লেখা থাকতো, যে বিয়েতে কি দেওয়া হবে কি নেওয়া হবে এইসব কিছু। তাহলে আমাদের কেন প্রিন্যাপ এখনো চালু হলো না? আমরা তো নিজেদেরকে ভীষণ ডেভেলপড অ্যান্ড ম্যাচিওর কান্ট্রি বলে দাবি করছি। তো প্রিন্যাপটা একান্ত চালু হওয়া দরকার, যে আমরা কি দেব কি নেব, কার ইয়েতে কি, এবং আমাদের যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কে কি পাবো কে কি না পাবো, এই সমস্ত গুলো আমার মনে হয় কিন্তু এগুলো আমাদের খুব, যে কোনো ডেভেলপড এবং ম্যাচিওর কান্ট্রিতে চালু হওয়া দরকার। এবং আপনি দেখবেন তখন অনেক বিয়ে ভেঙে যাবে, অনেক বিয়ে ভেঙে যাবে। এবং বিদেশে কিন্তু এরকম হয়, বিয়ের আগে এটা চালু হওয়ার সময় অনেক বিয়ে ভেঙে যায়। হ্যাঁ, কারণ ওটা তো অ্যাটলিস্ট একটা কমিউনিকেশন, একটা ডিসকাশনের সুযোগ দেয়, তাতে হ্যাঁ, অনেক কিছু একদম। সামনে চলে আসে। এবং আমি মনে করি সেটা হওয়া খুব উচিত। হ্যাঁ। এবং দেখুন, একটা কথা আমি বুঝতে পারি না, আজকের দুনিয়ায় দাঁড়িয়ে মেয়েরা তো নিজেদের এম্পাওয়ার্ড মনে করেন, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আমি খুব স্বাধীন চেতা, আমি খুব স্বাধীন। এবং ওনাদের এই সময়টায় কেন এই স্বাধীনতাটা থাকে না, যে বিয়ের পরে সবটা আমাকেই পেতে হবে? ওনারা কেন কোনোদিন বলতে পারছেন না যে স্বামীর সম্পত্তি যদি আমার হয়, তাহলে আমারও যা আছে সেটাও স্বামী। অনেক মেয়েরও তো কাছে এখন সম্পত্তি টম্পত্তি আছে, কারণ ওনারা তো রোজগার টোজগার করেন। কিন্তু দেখবেন যে খুব কম মেয়ে এখনো আছেন, আমি বলছি না কেউ নেই, যে বিয়ে করে নিজের একটা ফ্ল্যাট বানাতে চান, নিজের একটা গাড়ি কিনতে চান, এরকম মেয়ে নেই। খুব কম আছেন এখন, এই সংখ্যাটা এখনো কিন্তু খুব কম, যে যারা ভাবেন, অথচ সারাদিন ওনারা কান্নাকাটি করেন না, মেয়েদের নিজেদের বাড়ি হয় না। কিন্তু কেন আমি বুঝতে পারছি না। আজকাল তো একটা বড় সংখ্যক মেয়ে রোজগারে অনেক কিছুই করেন, সে তারা অনলাইনে ব্যবসা করেই করুন বা পার্লার চালিয়ে করুন, কোনোটাই তো ছোট কাজ বা খারাপ কাজ নয়। তাহলে আপনারা প্রথমে একটা 1 বেডরুম হলো ফ্ল্যাট কেন কেনার কথা ভাবেন না? সেটা তো আপনাদের নিজেদের বাড়ি। একটা গাড়ি কেন কেনার কথা ভাবেন না, সেকেন্ড হ্যান্ড হলেও? সেটা তো আপনার নিজের গাড়ি। তাহলে আপনারা কেন এভাবে ভাবছেন না?
এখনো তো ভারতবর্ষে এই জিনিস চালু হয়নি, আপনার সম্পত্তি হলেই বরের সম্পত্তি হয়ে যাবে সেটা। কাজে ভাগ বসাবার এখনো কেউ আসেনি। ছেলেরা তো একটু ভয় পায়, কারণ ও কিছু কিনলেই আপনার তাতে ভাগ হয়ে যাবে। তাহলে আপনারা কেন ভাবছেন না বলুন তো, আমি এটা বুঝতে পারছি না। বিয়ের সময় আমি বারবার বলছি যে এরকম আলোচনা কেন হবে না, যে মেয়েটির কি কি আছে প্রপার্টি, মেয়েটির ফিউচার ইনভেস্টমেন্ট কি কি হবে, মেয়েটার প্রসপেক্ট কি, চাকরি হলে তার প্রমোশনের, আর ব্যবসা হলে তার এক্সপেনশনের কি কি প্রসপেক্ট। মানে মেয়েটার এগুলো নিয়ে কেন ভাবা হবে না, যে তার বাড়ি হলো বা গাড়ি কি কিনবে, ভবিষ্যৎ পরবর্তী গাড়িটার কি মডেল ভেবেছেন, বা আপনি কি 1 BHK থেকে 2 BHK কেনার কথা ভাবছেন। এগুলো কেন মেয়েদের সম্পর্কে আলোচনা হবে না? আর ছেলেদের সম্পর্কে কেন এগুলো জেনে নেওয়া হবে না? আপনার ছেলে সব পারে তো হাউস হোল্ড ওয়ার্ক, মানে রান্না বান্না, বাসনপত্র মাজা ধোয়া, এগুলো ছেলেকে শিখিয়েছেন? মানে এটা দুপক্ষেই কেন হবে না? আমার উপর রাগ করতেই পারেন অনেক ছেলের বাড়ি, কিন্তু আমি মনে করি এগুলো বেসিক লাইফ স্কিল। আজকে বিদেশে গেলে, যারা বিদেশে থাকেন, প্রবাসে যেসব ছেলেরা থাকে, তারা তো সব নিজে করতে হয়। বা এখানেও অনেক ছেলে আছে তো, হয়তো অফিসের কাছাকাছি ফ্ল্যাট নিয়ে থাকে, এটা তাদের তো করতে হয়। মানে সংসার, তাহলে নিজের ছেলেদের বাবা মা থেকে এটা কেন যারাই হবে? বেরিয়েছে সেখানেই ইকুয়াল লেবার এই ব্যাপারটা তাহলে থাকেই। ছেলেদেরকে বা এগুলো শেখানো হবে না কেন? আর মেয়েদের মাথাতেও ছোটবেলা থেকেই কেন ঢুকিয়ে দেওয়া হয় যে বিয়েটাই ডেস্টিনি? কেন? কেন মেয়েদের শেখানো হবে না যে তোরাও চাকরি চাকরি কর, ফ্ল্যাট কেন, গাড়ি কেন, তোর ফিউচার ইনভেস্টমেন্ট ভাব, তোর প্রমোশন নিয়ে ভাব, বিয়েটাই ডেস্টিনি নয় রে। তুই তোর মতো থাক। মেয়েদেরকেও শেখাতে হবে, তোর বাবা মাকে দেখবি, নিজের মতো থাকবি, খুশি মতো জীবনযাপন করবি, কাউকে বিয়ে করতে ইচ্ছে হলে করবি। আর ছেলেদেরকেও তাই শেখাতে হবে। বিয়েটা কেন একটা ছেলের ডেস্টিনি হবে বলুন তো? সেও চাকরি বাকরি করবে, সে যদি ভাবে তার যা ভালো লাগে সে তাই করবে। যেখানে ঘুরতে বেড়াতে ইচ্ছে হলে তাই করবে, বাইরে যেতে ইচ্ছে হলে করবে, নাটক, থিয়েটার, গান বাজনা, সিনেমা, যা ইচ্ছে হয় তাই করবে। তারপরে যদি মনে করে বিয়েটা জরুরি, করবে। বাবু, চাকরি পেছু বিয়ে করো, এরপর আমাদের নাতি নাতনি দেখতে হবে, হোয়াট ইজ হিসাবে, জীবনগুলো তো ওদের। আমরা কেন ডিসাইড করে দেবো? তারপরে তো ব্যাপারটা পুরো সেই আলটিমেটলি, মানে আমি এইটা নিয়ে অনেক জায়গায় কথা বলি বা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে মাইন্ডসেটের উপরেই তো অনেকটা কিছু দাঁড়িয়ে আছে। সবটাই তো। মামা তো মানে আমাদের সময় জানেন আমরা অনেক আধুনিক ছিলাম, বা আমার মায়েদের সময়। এখন যত দিন যাচ্ছে আমরা না গোড়ামিতে আরো অনেক এগিয়ে যাচ্ছি। কারণ আমার মায়েদের সময় আমি দেখেছি, মায়ের অনেক বান্ধবীদের, মাসিরা অনেকে স্কুলে পড়াতেন, মেসোমশাইদের অনেককেই দেখেছি রাজনীতি করতেন, কবিতা লিখতেন, গল্প লিখতেন, ছবি আঁকতেন। আমি কিন্তু অনেককে দেখেছি, কারণ আমার মারা সবাই খুব প্রগ্রেসিভ, অন্যরকম ছিলেন। আমার নিজের পিসিদের অনেক আমি জানি, পিসেমশাই রাজনীতি করতেন, পিসি স্কুলে পড়াতেন। পরবর্তীতে আমাদের সময় অনেক বান্ধবীদের আমি দেখেছি যে তাদের অনেকেরই হাজবেন্ডরা হয়তো যে বিরাট চাকরি করতেন না, বান্ধবীরা সব স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, সবাই এরকম। তো আজকে ছেলে মেয়েদের মধ্যে এগুলো দেখি না কিন্তু। সবসময় তাদের বাবা মারাও খুঁজে যাচ্ছেন, তারাও খুঁজে যাচ্ছে কি করে একটা পয়সাওয়ালা ছেলে জোগাড় করা যাবে। হোয়াট ইজ দিস? আমরা তো মনে করি আমরা অনেক আধুনিক জেনারেশন ছিলাম, আমাদের মায়েরা বোধহয় তার থেকেও বেশি ছিল। তাই জন্য আমরা সেই সময় থেকে না অনেক নামি দামি সাহিত্যিক, ছবি আঁকিয়ে অনেক ফিল্ম স্টার, অনেক সঙ্গীতজ্ঞ পেয়েছি। আজকাল বোধহয় সেরকম আর অত পাওয়া যাচ্ছে না। আমাদের সেগুলো ভাঙিয়েই এখনো চলতে হচ্ছে। অনেক বড় বড় পরিচালক, অনেক কিছু পেয়েছি, কিন্তু মেধাযুক্ত মানুষ কমে যাচ্ছে, সে নারী পুরুষ উভয়ের মধ্যে। আমরা ক্রমশ নিম্ন থেকে নিম্ন মেধার দিকে চলে যাচ্ছি। দেখুন, পৃথিবীর এটা কিন্তু নিয়ম যে একদল লোক পয়সা উপার্জন করবেন, আরেক দল লোক মেধার চর্চা করবেন, সংস্কৃতি চর্চা করবেন। এটাই পৃথিবী, সারা পৃথিবীর কিন্তু এটা নিয়ম। দেখবেন, এই যে রাজার সভায় 9 জন সভাসদ ছিলেন বিক্রমাদিত্যের সভায়, কি একদল লোক টাকা পয়সার দিকে নজর রাখতেন, একদল লোক কবিতা লিখতেন, কেউ গান গাইতেন। এটা কিন্তু পৃথিবীর নিয়ম, যে সবাই পয়সা রোজগার করতে নেমে পড়লে তো পৃথিবী চলতে পারে। তো আজকের দুনিয়ায় যদি আমি সবসময় এরকম ভাবি যে আমাকে একজন এরকম ছেলেকে নিয়ে ঘুরতে হবে যে পয়সা রোজগার করে, যেসব করে, বাকিটা কি করবে অন্য? এই সব রকম মানুষ তো থাকতে হবে। তেমনি সব মেয়ের ক্ষেত্রেও আমি তাই বলি, সব মেয়ে তো একরকম হবে না। কিছু মেয়ে ঘর সংসার করেন, সামলান, বা কিছু মেয়ে রোজগার করেন, কিছু মেয়ে অন্যরকম। সব মিলিয়ে মিশে হয়। ছেলেদেরকেও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আজকে একটি পড়লাম জায়গায় যে তিনি তার স্ত্রীকে চাকরি ছাড়তে বলছেন তার মাকে, অসুস্থ মাকে দেখাশোনার জন্য। কিন্তু এই ভঙ্গি তো থাকা উচিত নয়। আপনার মাকে দেখাশোনার জন্য তাহলে আপনি, তার স্ত্রীও ইঞ্জিনিয়ার, তিনিও ইঞ্জিনিয়ার, তাহলে আপনি চাকরিটা ছাড়ার কথা কেন ভাবছেন না? আপনি আপনার স্ত্রীকে তো এই দাবি করতে পারেন না। আর না তো আপনারা দুজনেই যখন এত যোগ্য, তাহলে কাউকে রেখে দিন আপনার মাকে দেখাশোনার জন্য। আপনার এই দাবি থাকতে পারে না আপনার ইঞ্জিনিয়ার স্ত্রী চাকরিটা ছেড়ে দেবেন আপনার মাকে দেখাশোনার জন্য। আপনি ছেলে হয়ে যখন চাকরিটা ছাড়তে পারছেন না, তাহলে আপনি চাকরিটা ছেড়ে দিন। আজকের দুনিয়া দাঁড়িয়ে কিন্তু এই দাবিগুলো আর চলে না। আজকের মেয়েরাও সমান কম্পিটেন্ট, এবং তারও বাবা মা আছেন। হতে পারে কালকে তার বাবা মায়ের জন্য তিনি এই কথাটা ভাবতে পারেন, তাই না? তার বাবা মাকে ডাক্তারও তার দায়িত্ব আছে, তাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, তাদেরকে কে দেখবেন? তাহলে আপনি দেখবেন। কালকে তার বাবা মায়ের যদি একটা ব্যয়বহুল অসুখ করে, তখন তাদেরকে দায়িত্ব কে নেবে? এই সব ভাবার দরকার আছে। আবার এই কথাগুলো আমি বললে
যারা পুরুষ মানুষ নিয়ে কাজ করেন তারা আমার উপর রেগে যান। অর্থাৎ আমি আজকে বুঝে গেছি গৌতম দা, সত্যি কথা কেউ সহ্য করতে পারে না। আমি মেয়েদের সম্পর্কে কিছু বললে মেয়েরা আমার উপর রেগে যান, কারণ সেগুলো ঠিক কথা বলি। আজকে যদি এই কথাটা আমি বলি, দেখবেন অবভিয়াসলি যারা পুরুষ মানুষ নিয়ে কাজ করেন তারা আমায় গালাগাল করবে। এটা আপনি কি বলছেন দিদি? আপনি তো মেয়েদের পক্ষে কথা বলছেন। না না, আমি মেয়েদের পক্ষে কথা বলছি না, আমি যুক্তিপূর্ণ কথা বলছি। আপনাদের বুঝতে হবে পৃথিবী অনেক এগিয়ে গেছে, এরকম করে কিছু হবে না। তাহলে ধরুন এই যে মাঝখানের যে জায়গাটা, লেটস সে 18 বছর থেকে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে পুরুষ মানুষদের টিপিক্যালি আপনি বলতে চাইছেন যে একটু এডুকেটেড হন, একটু কনস্টিটিউশন পড়ুন, একটু বিয়ে করার আগে বাকি জিনিসগুলো দেখুন। এই স্পেকট্রামের বাইরে যে দুটো, একটা হচ্ছে বাচ্চা আর একটা হচ্ছে বয়স্ক। বয়স্কটা না একটু পরে আসছি। এই বাচ্চাদের অবস্থাটা খুব একটা পরিষ্কার বা ক্লিয়ার ছিল না, এবং মানে বাচ্চাদের জন্য করা পক্সো নিয়েও অনেক ঝুট ঝামেলা ঘটছে ইত্যাদি। একটা এই ঘটে, এই জায়গার ক্ল্যারিটি কতটা এসছে? কিছুই ক্লারিটি নেই। বাবা মারাই তো কিছু জানেন না, বাচ্চারা কি করে জানে? বাবা মারা জানেন কেউ পক্সো মানে কি? পক্সোটা ভারতে জেন্ডার নিউট্রাল আইন, দুটি আইন ভারতবর্ষে জেন্ডার নিউট্রাল, অ্যাসিড অ্যাটাক আর পক্সো। বাবা মারা জানেন পক্সো? মেয়েদেরটাই রিপোর্ট হয় না তো ছেলেদেরটা কি করে রিপোর্ট হয়? কেউ বাবা মা জানেন? কজন বাবা মা জানেন কিন্তু পক্সো মানে কি? ছেলেদেরটাও এখন রিপোর্ট করা যায় প্রপারলি উইথ ছেলে সবসময় ছিল হলে? প্রথম দিন থেকে, ও আচ্ছা। প্রথম থেকেই ছিল। ইট ওয়াজ জেন্ডার নিউট্রাল ফ্রম দ্য ভেরি ফার্স্ট আচ্ছা, ডে। জেন্ডার কিন্তু নিউট্রাল, কেউ ওকে। জানেন? বাবা মারা নিজেরা বোঝেন তার ছেলে সেক্সুয়ালি অ্যাসল্ট হতে পারে? কি সব বলছিস তুই এসব? তো কলেজের স্কুলে না যাওয়ার ধান্দা, এই তো তাদের মনোভাব। মেয়েদেরটা তবু যদি কেউ ভাবে, আর মেয়েদেরটা নিয়ে হইচই করা যায়, ছেলেদেরটা কেউ ভাবেন বাবা মায়েরা যে আমার ছেলেটা কেন হঠাৎ ঘরে কোনায় বসে পড়লো, কেন এরকম করছে, কেন ভয় পাচ্ছে, কেউ ভাবেন? অথচ এটা যে কত বড় ট্রমা হতে পারে সেই ছেলেটির ভবিষ্যৎ জীবনে, তাদের কোনো আইডিয়া আছে? শুনুন, আমাদের এখানে পেরেন্টিংটা যতদিন যাচ্ছে আরো খারাপ হয়ে যাচ্ছে। ওনারা নিজেদের অবদমিত কামনা বাসনা কখনো বাচ্চাদের দিয়ে মেটাতে চান, আবার কখনো বাচ্চাদের সঙ্গে নিয়ে তো রিল টিল বানিয়ে একাকার। আর এই বাচ্চাগুলোকে দিয়েও রিল বানিয়ে বানিয়ে ভিউজ কামাচ্ছেন। না, 4 মাস 5 মাসের বাচ্চা থেকে রিল বানানো শুরু হচ্ছে, তাদের কি ভবিষ্যৎ হবে আপনি বলুন তো আমাকে? আর যেখানে বক্স নিয়ে মামলা দেয়া যায় অপর পক্ষকে, প্রপার্টির মামলায় বলুন, বাবাকে হেনস্থা করার জন্য মেয়েদের দিয়ে বলুন, সেখানে কিন্তু তারা, সেই মেয়েগুলোর ভবিষ্যৎ কি হচ্ছে বলুন তো আপনি আমাকে? তারা বড় হয়ে কি জানছে? মানে তাদেরকে মানে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে আর কি। ইউজ করা হচ্ছে তাদেরকে, কখনো কাকাকে, কখনো দাদুকে, কখনো পাশের বাড়ির কোনো বয়স্ক ভদ্রলোককে, যেখানে সেখানে, কখনো স্কুলের টিচারকে, কখনো গানের টিচারকে, নাচের টিচারকে, যেখানে যখন কিছু বনিবনা হচ্ছে না, এই মেয়েরা কি শিখছে? তার মানে মানে ছোটদেরও দায়িত্ব বেসিক্যালি বড়দেরই নিতে হবে এবং নেওয়া উচিত আর কি। ওরা কি বোঝে? ওরা সেটাই, তো ওরা বোঝে কি না। বা বুঝবে? আমি 3.5 বছরের মেয়েকে দিয়েও পক্সো দেয়াতে দেখেছি বাবাকে, এবং তার বাবা অতি উচ্চ পদে আসীন, সাসপেন্ড হইলেন না। পক্সো তো একটা নন বেলেবল অফেন্স না, কারণ পক্সো তো একটা অত্যন্ত কার্যকরী আইন, যেটাকে সত্যি যেখানে ব্যবহার করা দরকার সেখানে হয়তো হয় না। আচ্ছা, এই জিনিসগুলোকে নিয়ে প্রথম দিন থেকে তো একটা লয়ারের কাছে যাওয়া, এই লয়ারের কাছে যাওয়াটাও তো একটা কিরকম একটা কমপ্লিকেটেড কনফিউজড একটা দেখুন, জায়গা। আমি এই জন্য একটা পরামর্শ সবাইকে আজকাল দিই, যে আমাদের না দেখবেন ছোটবেলায় আগে না ফ্যামিলি ফিজিশিয়ান থাকতেন, একজন বাড়ির ডাক্তার, যিনি হয়তো স্পেশালিস্ট নন, একটা জেনারেল ফিজিশিয়ান, যিনি সব বিষয়ে একটা ওষুধ দেয়, যাই হোক আপনার একটা কিছু হলে একটা প্রথমে একটা ওষুধ দিয়ে বলতেন, তারপরে বলতেন এখানে যাও। তেমনি সবার না ফ্যামিলি লয়ার থাকা দরকার, যারা এফোর্ড করতে পারেন মোটামুটি, যে অ্যাটলিস্ট একটা কিছু ঘটনা ঘটলে তাকে একটা ফোন তুলে বলা যায় যেটা হয়েছে। এবার তিনি একটা এসে সে হতে পারেন তিনি সিভিলও, তবু একটা এসে পরামর্শ দিয়ে একটা ঠিকঠাক মানে ক্রিমিনালের কাছে পাঠাতে হলে পাঠালেন, যে কি করা যায়, একটা পরামর্শ এরকম কাউকে আমি একটা যোগাযোগ রেখে চলা উচিত। দেখবেন যত বড় বড় ফ্যামিলি আছেন তাদের সবার আছে। তবু আমিও বলবো যে সাধারণ ফ্যামিলি যারা, আপনারাও অন্তত একজন না ফ্যামিলি লয়ার মতন কারোর সঙ্গে থাকবেন সবসময়। সে জমির মামলাও হতে পারে, সে বক্সের মামলাও হতে পারে, 498ও হতে পারে, সবকিছু, কিন্তু হাতের কাছে একজন চেনা লয়ারের সঙ্গে না ফ্যামিলি লয়ার মতন করে রাখবেন, যারা অ্যাফোর্ড করতে পারে। তার মানে নয় তাকে মাসে মাসে টাকা দিতে হয়, কিন্তু যোগাযোগে থাকবেন। বিয়ের আগে একবার আলোচনা করে নেওয়া, মানে তার মাধ্যমে হয়তো একজন ক্রিমিনাল লয়ারের কাছে যেতে পারলে, হয়তো আপনাদের কখনো ডিটেকটিভ এজেন্সি দরকার পড়লো, সেটা হয়তো যোগাযোগ হলো, কিছু হলো, এগুলো দরকার। ছেলের বাড়িকে তো খুবই বলবো যে বিয়ের আগে ডিটেকটিভ এজেন্সি দিয়ে খবরাখবর করবেন। মেয়ের বাড়ি নিশ্চয়ই করেন, আমি বলছি আপনাকে, আগে বহু আগে থেকে এইসব রীতি ছিল। মেয়ের বাড়ি থেকে ছেলের অফিসেও খোঁজ নেওয়া হয়ে যেত, যে ছেলে এক্স্যাক্টলি কেমন, ঘুষ খায় কিনা। অবশ্য ঘুষ খাওয়াটা আজকালকার দিনে আমার একটা ক্রেডিটের মধ্যে পড়ে, কি বলবো, লেজিটিমেট ইনকাম। ইনকাম, সেটা না হলে আবার অনেকে বিয়ে করতে চান না। তো কেউ কিছু মনে করবেন না আমার কথা।
আচ্ছা, এরকম যে ল ইয়ার যদি কারোর সেরকম মানে ফ্যামিলির মধ্যে না থাকলো, এরকম কোনো সংস্থাও আছে বা গভর্নমেন্টের তরফ থেকে এরকম কিছু আছে যেখানে গেলে অ্যাটলিস্ট বেসিক কিছু ইনফরমেশন পাওয়া যাবে নাকি? না দেখুন, সেটা খুব একটা নয়, কারণ তারা তো সেটা খুব একটা দিতে চান না। সেক্ষেত্রে আমাদের কাছে যেমন আজকাল খুব প্রি ম্যারেজটা বেড়ে গেছে, মানে বিয়ের আগে ছেলের বাড়ির থেকে অনেকেই আসছেন, বাবা মা দিদি, যে কি করা যায়, কি কি খোঁজগুলো একটু নেওয়া উচিত, কিভাবে একটু এগোলে ভালো হয়, কোন জিনিসগুলো একটু আমাদের জেনে রাখা দরকার, আমরা কি কি খোঁজ খবর নেবো। আমাদের কাছে প্রি ম্যারেজটা কিন্তু ক্রমশ বাড়ছে। আমি মনে করি এটা খুব আশার কথা। আমি কিন্তু ছেলেদের নিয়ে কাজ করি বলে এটা বলে, মেয়ের বাড়ির থেকেও ডেফিনেটলি এটা করা উচিত, মেয়ের বাড়ির লোকেদেরও করা উচিত। কারণ মেয়েরা ঠকে না এরকম তো না, প্রচুর মেয়ের জীবনে ঠকারি। তাহলে বয়স্কদের কেসে বয়স্করা তো নিজেরা একটু পড়াশোনা করবে। সিনিয়র সিটিজেনের ব্যাপারটা তো আবার অন্যরকম, তাদের ক্ষেত্রে আবার অন্যরকম জিনিস হয়। অনেকে একটু ছেলের বউ দেখছেন না, সম্পত্তি নিয়ে ঠকিয়ে চলে গেছেন, সেটা মেয়ে জামাইও তার তলে পড়েন। তাদের ব্যাপারটা আবার অন্যরকম, তাদের জন্য কিন্তু সংস্থা আছে আমাদের কাছে। মানে আমরা তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড, কলকাতার বুকেই সংস্থা আছে। সে যদি তারা মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আমরা সেখানেও যোগাযোগ করিয়ে দেবো। মানে মোদ্দা কথা হচ্ছে, যদি মানে যে কোনো এই ধরনের আইনি সমস্যা হলে প্রাথমিকভাবে ভয় না পেয়ে ব্যাপারটাকে অবজেক্টিভলি দেখা। একদম প্রথমটা হচ্ছে কি বলুন তো, আপনাকে বুঝতে হবে ভয় পেয়ে কিছু হবে না। আপনি হুম। ধাত ছেড়ে গেলেন প্রথমে, এই আমায় জেলে নিয়ে চলে গেল, এটা জানবেন যে মানে ওরকম সহজে কিন্তু জেলে নেওয়াটাও খুব ডিফিকাল্ট, দুম করে। আর নিলেও তার পন্থা আছে যেখান থেকে আপনাকে বার করা যাবে। তাই আপনি যদি ভয় পেয়ে হাত পা ছেড়ে ওখানেই সবকিছু হয়ে যান না, আর টাকা চাইলেই দিয়ে দিচ্ছেন, এরকম করলে হবে না। সবকিছু এত সোজা না। দেখুন, আইন কানুন অনেক রকম বেআইনি নিশ্চয়ই হয়, কিন্তু এখনো দেশে আইন কানুন আছে। এখনো আপনাকে ভরসা রাখতে হবে। একদম সব বেআইনি যদি হয়ে যেত, তাহলে দেশটা চলতো না। আমি রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, যে মন্দ যদি 43, সেটা হয়তো একটু বেড়ে এখন বেড়েছে, 45 বা 47 হয়েছে, ভালোর সংখ্যা কিন্তু এখনো আছে। 57টা কমে হয়তো 53 হয়েছে বা 51 হয়েছে, কিন্তু এখনো আছে। ভালোটা বেশি বলেই বা আলোটা বেশি হলেই বলেই এখনো কালো সবকিছু ঢেকে ফেলতে পারে। বহু ভালো পুলিশ অফিসার এখনো আছেন, না হলে আমরা এই কাজটা করতে পারতাম না। আইনজীবী তো আমাদের প্যানেল লয়াররা এমন আছেন যারা ছেলেদের জন্য এত পরিশ্রম করছেন, এবং তার মধ্যে মহিলা লয়ারের সংখ্যা কিন্তু একটা বড়, যারা ছেলেদের জন্য কোর্টে কোর্টে এমন কাজ করছেন। আমাদের সাইকিয়াট্রিস্টরা আছেন যারা ছেলেদের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন মানসিক প্রবলেমে, এবং তারা কিন্তু প্রায় সবাই মহিলা। প্রচুর কাজ করছেন তারা, কাজে তারা না থাকলে কিন্তু কিচ্ছু সম্ভব না। এবং আলটিমেটলি করবে তো এই এডুকেটেড এলিট, এরাই তো চেঞ্জটা আনবে। ইন্ডিয়া এত সাহায্য করে চলেছে এত বছর ধরে, কারণ তারা যদি এই খবরগুলো সামনে না আসতো, আজকে কি আপনিও আমাকে এখানে ডাকতেন? জানতামও না। আপনি মিডিয়ার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। মিডিয়া যেভাবে এই লড়াইটাকে, এই আন্দোলনটাকে সাহায্য করেছে, সামনে নিয়ে এসছে, মিডিয়া না থাকলেও কিছু হতো না। সে ছোট মিডিয়া বলুন, বড় মিডিয়া বলুন, অনলাইন বলুন, প্রিন্ট বলুন, ইলেকট্রনিক বলুন, সবাই। তবে একটা জিনিস মনে হচ্ছে যে অন্তত ইন্ডিয়াতে এই ল এবং গভর্নেন্স এইগুলো এখন অ্যাটলিস্ট এই মাইন্ডসেটে এসছে যে মাঝে মাঝে চেঞ্জ দরকার, আগে যেমন চেঞ্জই হতো না। 1860-এর পরেই তো চেঞ্জ। রাইট। তো দেখুন, জিনিস ভালো লাগলো, একটা বাচ্চা ছেলে আর কি, কোথায় গ্রামের দিকে স্কুলে নিজে মাইক নিয়ে বলছে যে যাই কিছু সবই তো মেয়েদের জন্য, আমরা কি পাই? আমরা কোনো কাউকে বাঁচাবার জন্য একটা রিওয়ার্ড পাই না। এই যে ছোট ছোট করে মাইন্ডসেটও চেঞ্জ হচ্ছে না, এটা দেখে ভালো লাগছে। হাইকোর্টেও কিন্তু এখন কিছু কিছু ভালো রায় দেওয়া হচ্ছে। দেখুন, চেঞ্জ ব্যাপারটা তো রেভলিউশনে হয় না, এভলিউশনেই হবে, ধীরে ধীরে আসবে। আমি আজকেই যদি মনে করি কালকে একেবারে পুরুষ মানুষের জন্য সব হয়ে যাবে, কখনো হবে না। এই জন্য আমাদের এখনকার চাওয়া একটা মেন্স কমিশন। সেটাই যদি হয়, কথা তো অনেকেও তুলছেন, রাজ্যসভায় লোকসভায় একটু একটু কথা উঠছে, এটুকুকে না অনেক বড় কিছু মনে করছি, যে এই যে কথা উঠছে, এটাও তো অনেক বড় ব্যাপার আজকে এত বছরের লড়াইয়ের পর। কাজে ডেফিনেটলি হবে। আর দেখুন, যদি ভাবি কিছু হবে না, তাহলে তো এই লড়াইটার কোনো মানে হয় না, না? তাহলে তো এই লড়াই, তাহলে লোকে আমাকে বলবে দিদি তাহলে আপনিই বলছেন হবে না, তাহলে এই লড়াই করে কি? কিন্তু আমি কখনো এটা ভাবি না, কারণ আমি নিজের চোখে দেখছি তো, যে হাইকোর্টে এবং মহিলা জাজেরাও তো খুব ভালো সমস্ত ভার্ডিক্ট দিচ্ছেন। হাইকোর্টে ছোট ছোট করে হলেও নানান রকম আসছে। হবে নিশ্চয়ই, একদিন বিন্দু বিন্দু জল জমেই তো সমুদ্র হয়, নিশ্চয়ই হবে। কিন্তু আপামর পুরুষ মানুষকে, এভারেজ পুরুষ মানুষকে বুঝতে হবে, তাদেরকে কিন্তু অ্যাওয়ার হতে হবে, তাদের শিক্ষিত হয়ে উঠতে হবে। সেটা না হলে কিন্তু হবে না। আপনার বাড়িতে যিনি কাজ করেন তিনিও হয়তো খানিকটা জানেন যে কবে ওমেন্স ইন্টারন্যাশনাল ডে, কিন্তু আপনি সাধারণ পুরুষ মানুষকে জিজ্ঞেস করুন কবে
মেন্স ইন্টারন্যাশনাল ডে। তবে এবছর তো একটা চেঞ্জ দেখেছি, মানে 2025-এ এমন বহু বড় বড় পিএসইউ থেকে শুরু করে, কোম্পানি থেকে শুরু করে, যারা মেন্স ইন্টারন্যাশনাল ডে শুভেচ্ছা জানিয়েছেন খোলাখুলি সর্বত্র, এটা সোশ্যাল মিডিয়াও বা যেখানে আমরা কোনোদিন চিন্তা করি। এটাও তো একটা বড় পরিবর্তন, বিরাট বড় পাওয়া।